আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে গণিতের ২৬ নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা আরো ৩৫টি প্রশ্নর সমাধান করব ইনশাআল্লাহ। প্রতিদিনের মতোই যেটি আপনাদের করতে হবে, প্রশ্নটি ধীরস্থিরভাবে পড়ে দ্রুততর সময়ের মধ্যে আপনাকে খাতায় করে এটার আনসার করবেন। আপনার যে আনসারটি আসবে এবং সেটি মিলিয়ে নিবেন সঠিক নাকি ভুল, এবং সবগুলা ক্লাস মানে সবগুলা প্রশ্নর সমাধান শেষে আপনার কয়টি হচ্ছে এবং এর পার্সেন্টেজটা করবেন। এইটা কত পার্সেন্ট হচ্ছে। যদি এটা ৭০% এর উপরে থাকে তাহলে মোটামুটি আপনার অবস্থান ভালো পর্যায়ে রয়েছে। সো এইটা অবশ্যই করা জরুরি, এবং আমরা ক্লাসে যেহেতু ২৬ তম ক্লাসে চলে এসেছি, এখন এসে আমি আপনাদের কাছে অবশ্যই ফিডব্যাক নিব যে আপনারা এখন গণিতের যে টপিকগুলা প্রশ্নগুলো আসছে এগুলা মোটামুটি পারছেন কিনা। এখন কিন্তু আমরা মানে ৮৫০ র উপরে হচ্ছে প্রশ্ন সমাধান করে ফেলছি। এখন কিন্তু অধিকাংশ ম্যাথ আপনাদের পারতে হবে। কারণ টপিকটা সেম পড়বে। ম্যাথ আলাদা হচ্ছে কিন্তু টপিক সেম পড়বে। তো চলুন আমরা ১ম প্রশ্নের মধ্যে চলে যাই। দেখেন, ১ম প্রশ্নটা আমি কিন্তু গত ২ দিন যাবতই কিন্তু এই টপিকটা নিয়ে আলোচনা করেছি। আজকে কিন্তু আরেকটু কঠিন করে, মানে কঠিন না, সংখ্যাগুলা চেঞ্জ করে দেওয়া হয়েছে। প্রশ্নটা দেখুন, আমরা যদি প্রশ্নটা যদি দেখি, একটি দ্রব্য ৩৭৮ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় ৩৭৮ টাকায় বিক্রি করলে আমার ৪৫০ টাকায় বিক্রি করলে তার ৩ গুণ। এই যে দেখেন, যেখানে যত আছে তার মানে সেখানে ১ গুণ এবং এখানে ৩ গুণ। তাহলে ৩ আর ১ হবে ৪ গুণ। ৩ আর ১ ৪ গুণ। এইটা হচ্ছে আমার কত? এই দুইটা ডিফারেন্স। তাহলে ৪৫০ থেকে ৩৭৮ যদি বিয়োগ করি তাহলে এইদিকে থাকতেছে ২২, ওইদিকে ৫০, তাহলে ৭২। তাহলে এক্স ইকুয়াল কত হবে? এক্স ইকুয়াল হবে হচ্ছে ১৮। তাহলে এই ১৮, তাহলে এখন দেখেন ৩৭৮ টাকায় আমি বিক্রি করলে ১৮ টাকা ক্ষতি হচ্ছে। তাহলে আমার ক্রয় মূল্য কত ছিল? ৩৭৮ এর সাথে ১৮ যোগ করলে ৩৯৬ হচ্ছে আমার আনসার। তাহলে যারা ক্লাসগুলা করেছেন, ধরেন নিয়মিত যারা ক্লাস করেছেন, গত ২ দিন ক্লাস করেছেন, তাদের কাছে এই টপিকটা এখন কিন্তু সে শর্টকাটেই করে ফেলতে হবে। তো এজন্যই কিন্তু আমাদের ক্লাসগুলো সাজানো যে সেরা ১০০০টি প্রশ্ন সমাধান। আপনাকে ধারাবাহিকভাবে ১ থেকে যদি এই ১০০০টা প্রশ্ন সমাধান করেন তাহলে আপনি যেকোনো পরীক্ষাতে দেখবেন যে আপনার খুবই ভালো, মানে গণিতের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে আপনার 90% এর উপরে আসলে ক্যারি করা সম্ভব যদি এটা আপনার ভিতরে নিয়ে নিতে পারেন। দেখেন, বার্ষিক 10%, এটা আমি এখন টেকনিক দেখাবো যে কিভাবে আপনারা এটা অ্যাপ্রক্সিমেশন করবেন। বার্ষিক 10% হার সুদে কত বছরে ৫,০০০ টাকার চক্রবৃদ্ধি মূলধন ৬,৬৫৫ টাকা হবে? একটু চিন্তা করেন। সুদটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, তার মানে যেখানে সুদেরও উপরে আবার সুদ দেওয়া হবে। তাহলে ৫,০০০ টাকা আপনার ছিল, ৫,০০০ টাকা ব্যাংকে রাখলে ৬,৬৫৫ টাকা। তাহলে সুদ হবে এই যে ৫,০০০, উদ্বৃত্ত যে ১৬৫৫ টাকা রয়েছে, এটা কিন্তু আপনি মুনাফা হিসেবে পাবেন, মুনাফা বা সুদ হিসেবে পাবেন। তো চিন্তা করে দেখেন, ১০% হার সুদে, ১০% হার সুদ মানে কি? ১০% মানে ১০ ভাগের ১ ভাগ। ১০ ভাগের ১ ভাগ, তার মানে একটা শূন্য কাটা গেলে আমার কি হচ্ছে? ৫০০ টাকা সে প্রতি বছরে সুদ পাবে ৫,০০০ টাকা থেকে সরলে। তাহলে এখানে ১৬০০ মানে ১৫০০-র উপরে। তাহলে আপনার কিন্তু খুব সহজেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে ৩ বছর আমার সময় লাগবে। কারণ ৩ বছরে সরল মুনাফা হবে ৩, ৫০০ করে ৩ পাঁচে ১৫০০, আর যে ১৫৫ টাকা থাকে এটা সুদের উপরে আবার সুদ পাবেন। তাহলে খুব সহজেই অপশন দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমার ৩ বছর সময় লাগবে না। ২.৫ বছর যে আপনি সময় বলতেছেন, ২.৫ বছরে কি ১৬৫৫ সম্ভব? সম্ভব না। অ্যাপ্রক্সিমেশন, আমি কিন্তু ম্যাথে যাই নাই। আপনি যদি ম্যাথে যান তাহলে কি আমাদের a ইকুয়াল p ইনটু 1 প্লাস r ডিভাইডেড বাই কত? n। এই n এর মানটা বের করতে হবে। এই n এর মানটা বের করতে হবে। তো আমরা যেটা হচ্ছে চিন্তা করতে পারি, আমি আপনাকে বলতেছি যে আপনি চিন্তা করেন, মানে যে কত হইতে পারে। যেমন ধরেন ৫,০০০ টাকা, দেখেন আপনাদের টেকনিক শিখিয়েছি। ৫,০০০ টাকা প্রথম বছরে আমি পাবো ৫০০ টাকা, দ্বিতীয় বছরে পাবো হচ্ছে ৫০০ বছর, দ্বিতীয় বছরে ৫০০ টাকা তো পাবোই এই ৫,০০০ টাকা থেকে। প্রথম বছরে ব্যাংক আমাকে যে ৫০০ টাকা দিয়েছিল সেখান থেকে আবার ৫০ টাকা আমি পাবো, আবার ৫০ টাকা পাবো, কারণ ৫০০ এর ১০% হচ্ছে ৫০।
তারপরে তৃতীয় বছরে আমি পাবো 500 টাকা, এই যে 5,000 থেকে। আর তৃতীয় বছরে এই যে আমার যে প্রথম বছরে 500 আছে এখান থেকে পাবো আমি কত, 50 টাকা। আর এই যে দ্বিতীয় বছরে যে আমি 550 টাকা পাচ্ছি সেখান থেকে আবার কত পাবো, 55 টাকা। দেখেন তো এই যে 50 50 আর হচ্ছে 55, তাহলে কয় টাকা হচ্ছে, 155 টাকা কিন্তু হচ্ছে। তাহলে এই 155 আর 1500 তাহলে হচ্ছে 1655 টাকা। কিন্তু আমি বলতেছি পরীক্ষা হলে এটা আপনার ম্যাথ করার দরকার নাই। পরীক্ষার হলটাতে আপনি যে লিখিত করতেছেন নাকি দেখেই বলে দিচ্ছেন এটা তো ফ্যাক্ট না। প্রিলিমিনারিতে হচ্ছে আপনি সঠিক উত্তরটা বের করতে পারতেছেন কিনা এটা হচ্ছে ফ্যাক্ট। তো আপনাকে অবশ্যই কি থাকতে হবে, বুদ্ধিমত্তাটা ওই জায়গাতে নিয়ে যেতে হবে যে আপনি অ্যাপ্রক্সিমেশনটা সঠিকভাবে করতে পারবেন। কোন বছরে একটি গ্রামের লোক সংখ্যা 15% বাড়ে, এক বছরে 15% বাড়ে। বছরের শেষে লোক সংখ্যা 6,900 হলে বছরের শুরুতে লোক সংখ্যা কত ছিল? বছরের শুরুতে ধরে নেই লোক সংখ্যা ছিল 100%, তাহলে বছরের শেষে 15% বেড়ে লোক সংখ্যা হয়ে গেছে 115%। এই 115% সংখ্যাতে সেটা হয়েছে 6,900। এখন আমাকে 100% বের করতে হবে, সুতরাং 1% ইকুয়াল তাহলে কত, 6,900, এটাকে আমার 115 দিয়ে ভাগ করতে হবে। সুতরাং 100% যদি আমি বলি তাহলে কত হবে, 100 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 100 দিয়ে গুণ করে দিলে এখন কাটাকাটি যদি আমরা করি তাহলে 5 দিয়ে কাটলে 5 20 100, 5 23 115, 23 দিয়ে কাটলে 3 23 69 আর দুইটা শূন্য আছে, তাহলে 3 দুগুণে 6 আর 3টা শূন্য, 6000 হচ্ছে আনসার। তাহলে এইভাবে ক্যালকুলেশন যদি করেন আপনার সময় লাগবে 30 সেকেন্ডেরও কম সময়, 30 সেকেন্ডেরও কম সময়ে কিন্তু আপনি করতে পারবেন। একটি গাছের উচ্চতা, এই প্রশ্নটি একটু দেখুন, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% বাড়ে। বৃদ্ধি যদি বর্তমানে গাছটির উচ্চতা 1080 সেন্টিমিটার হয় তাহলে 2 বছর আগে তার উচ্চতা কত ছিল? আমি ধরে নিচ্ছি এই 2 বছর আগে উচ্চতা ছিল 100%। চিন্তা করেন, তাহলে 2 বছর আগে যখন 100% ছিল তাহলে 1 বছর আগে, তার মানে এই 2 বছরের পরে 1 বছর পরে আমার 20% যোগ হইল, তাহলে 100 প্লাস 20 আমার আনসার হইল, সরি 1 বছর পূর্বে ছিল 120%। আর বর্তমানে তাহলে কত হবে, 2 বছর পূর্বে 100%, 1 বছর পূর্বে তাহলে 20% যোগ হলো, যেহেতু প্রতি বছর 20% করে বৃদ্ধি পায়। আর বর্তমানে তাহলে কত হবে, বর্তমানে আমার কত হবে, এই 120 প্লাস 120 এর আবার 10%, সরি 20%, 120 এর 20% কত হবে, তাহলে 20/100, তাহলে 24 কিন্তু, তাহলে 24 যদি যোগ করে দেই তাহলে 144%। তাহলে বর্তমানে গাছটা 144%, যদি 2 বছর আগে সেটা 100% থাকতো, এখন আমাকে বলতেছে বর্তমানে গাছটা হচ্ছে 1080, তার মানে 144% ইকুয়াল 1080, তাহলে 100% ইকুয়াল কত হবে, 1080 ডিভাইডেড বাই 144 গুণন 100। আমরা যদি এখন ক্যালকুলেশন যদি করতে চাই তাহলে তাহলে কিভাবে ক্যালকুলেশন করাটা আমাদের জন্য ভালো হবে, এখান থেকে আমরা দেখেন 12 দিয়ে যদি কাটি, 12 12 144, 12, আর 12 দিয়ে 108 কিন্তু কাটা যায়, 12 দিয়ে 108 কিন্তু কাটা যায় কিভাবে, আমাদের যদি 12 ওভার 12 কিন্তু 18, 12 18, ওই যে 12 পর্যন্ত আমরা যদি ওভার আমরা যদি দেই তাহলে এখানে আমরা আরেকটু ছোট করে কাটি, দেখেন 144, আর আমরা যদি আরেকটু ছোট করে, না আমি মনে করছি যে 12 দিয়েই কাটা কিন্তু সম্ভব। তো এটাকে যদি আপনি 108 কে যদি 12 দিয়ে কাটেন তাহলে 6 18, তাহলে 9 12, 8 12 96, 9 12, তাহলে এই যে 9 12 90 এখানে থাকতেছে। এবার যদি আমরা কাটাকাটি করতে চাই তাহলে এইটাকে আমি যদি কাটি 3 দিয়ে, যদি আমরা কাটি তাহলে এখানে 3 4 12, 3 দিয়ে কাটলে 3 30 90, 30, 4 দিয়ে কাটলে 4 25, তাহলে 3 25 75, 750। কাটাকাটিটা একটু খেয়াল করবেন, যে আমরা কিভাবে কাটলাম। তাহলে আমি 12 দিয়ে কাটলাম, 12 12 144, আর 108 রে আমি 8 12 96, 9 12 108, 9 12 108, তাহলে 90 থাকতেছে। তাহলে 90 কে 3 দিয়ে কাটছি, আর 12 কে 3 দিয়ে কাটলে 4, 4 দিয়ে আবার 100 কাটছি 25, তাহলে এই হচ্ছে আমার 750 সেন্টিমিটার। ইয়েস,
এবার দেখেন এই ম্যাথটা যদি দেখেন, একজন চাকরিজীবী 10 ভাগের 1 অংশ কাপড় ক্রয়ে, 3 ভাগের 1 অংশ খাদ্য ক্রয়ে আর 5 ভাগের 1 অংশ ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট? তাহলে দেখেন সে ব্যয় করে ফেলছে 10 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, তারপরে হচ্ছে 5 ভাগের 1 ভাগ। 10, 3, 5 লসাগু হচ্ছে আমার 30। তাহলে 3, 3 10 30, 10, 5 ছক 30, 6। তাহলে 6 3 9, 19। 30 ভাগের মধ্যে 19 ভাগ সে খরচ করে ফেলছে। কিভাবে খরচ করছে? কাপড় কিনেছে, খাদ্য কিনেছে, ভাড়া দিয়েছে। আর অবশিষ্ট আছে তাহলে কত? অবশিষ্ট আছে হচ্ছে এই 30 ভাগের মধ্যে 11 ভাগ। চিন্তা করেন 30 ভাগের 19 ভাগ খরচ করে ফেলছেন, তাহলে আর 11 ভাগ আছে। এখন বলছে এটা শতকরা কত? তাহলে শতকরা খুব সহজ, 30 এর মধ্যে আছে 11, সুতরাং 100 এর মধ্যে কত হবে? 11 ডিভাইডেড বাই 30 গুণন হচ্ছে 100। কাটাকাটি যদি আমরা করি, এই শূন্য আর এই শূন্য কাটাকাটি হইল, তাহলে 11 11 110 ডিভাইডেড বাই 30 আমরা যদি কাটি 3 36, 3 36 108 আর হচ্ছে 2/3, 36 2/3। ক নাম্বার হচ্ছে আনসার। ক নাম্বার হচ্ছে আনসার। সব একটু আনসার দিবেন দ্রুত। এই প্রশ্নটা যদি একটু আবার দেখেন, একটি গোয়ালা তার ক সংখ্যক গাভীকে 4 পুত্রের মধ্যে, মানে ওর ক সংখ্যক গাভী আছে, দিয়ে তার আবার 4টা পুত্র আছে। প্রথম ছেলেকে সে দিছে, প্রথম পুত্রকে দিছে 2 ভাগের 1 ভাগ, অর্ধেক দিয়ে দিছে। দ্বিতীয় পুত্রকে দিছে 4 ভাগের 1 ভাগ, তৃতীয় পুত্রকে দিছে 5 ভাগের 1 ভাগ। এই যে বেশি বেশি করে তাই দিয়ে দিয়ে বাকি 60টা গরু ছিল, এই 60টা দিছে সে চতুর্থ পুত্রকে। এখন বলছে ওই গোয়ালার গাভীর সংখ্যা কত ছিল, মোট কত ছিল? আসলে প্রথম পুত্রকে সে অর্ধেক দিয়ে দিছে, এটা ঠিক করে নাই, অসম বন্টন করতেছে। ছেলেদেরকে সমান বন্টন করাই উচিত ছিল। তো 2 ভাগের 1 অংশ হচ্ছে প্রথম পুত্রকে দিছে। এখানে আমরা যদি দেখি প্রথম 3 পুত্রকে দিছে, তাহলে কয় ভাগ? হাফ, 1/2, 1/4 আর হচ্ছে 1/5। লসাগু যদি আমরা করতে যাই, তাহলে 4 5 20 হবে লসাগু। এবার 10 যোগ 4 5 20, 5 যোগ 4, তাহলে 5 4 9, 19। চিন্তা করেন প্রথম 3 ছেলেকে সে 20 ভাগের 19 ভাগই দিয়ে দিছে। প্রথম 3 ছেলেকে সে 20 ভাগের 19 ভাগই দিয়ে দিছে। আর এই যে চতুর্থ ছেলে অবশিষ্ট আছে, তাহলে 20 ভাগের 1 ভাগ, এই চতুর্থ ছেলেকে 20 ভাগের 1 ভাগ দিছে, এটা সংখ্যা হচ্ছে 60টা গরু। তাহলে চিন্তা করে দেখেন তো, 1 ভাগ হয়েছে 60টা গরু, তাহলে 20 ভাগ কত গো হবে? 20 ভাগ হবে 20 গুণন 7, তার মানে 140টা গরু। ইয়েস স্যার, একটু স্লো যান। তুলিকা তুলি বলতেছে, বাকি সব বলেন তো স্লো না যাবো কিনা। হ্যাঁ, এখন একটু আমরা যেহেতু 26তম ক্লাসে আছি, আমার ক্লাস কিন্তু শুরুর দিকে যেটা আস্তে আস্তে কিন্তু একটু গতি বাড়তেছে, এটা কিন্তু শুরুতে আমি বলছিলাম। কারণ আমার ক্লাসের মাধ্যমে আপনাকে যারা ধারাবাহিক করতেছেন তারা এখান থেকে সুফল পাবেন। ধারাবাহিক না করলে তো হবে না। কারণ আমার ক্লাস করার উদ্দেশ্য হচ্ছে এই ক্লাস করার মাধ্যমে শুধু যে আপনি কিছু মানে সমাধান শিখবেন তা না, আস্তে আস্তে নিজের গতি যেন বাড়ে, নিজের চিন্তা শক্তি যেন বাড়ে, ঠিক আছে, পড়ার প্রতি আগ্রহ যেন আসে। সবকিছুই আসলে আমার ক্লাসের উদ্দেশ্য। বিশেষ করে আমি গণিতে সেই কাজটা করি। একটি গুণোত্তর ধারার পঞ্চম পদটি হচ্ছে, গুণোত্তর ধারার পঞ্চম পদ হচ্ছে 32 আর অষ্টম পদ হচ্ছে 256 হলে উক্ত ধারার সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত, তাহলে গুণোত্তর ধারা মানে একটা নির্দিষ্ট অনুপাত বারবার গুণ হয়। ধরি প্রথম গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে এ, প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ হবে এ আর, তৃতীয় পদ হবে আমার কত? এ আর স্কয়ার, চতুর্থ পদ তাহলে কত হবে? এ আর কিউব। দেখেন তো চতুর্থ হলে কিউব, তার মানে তৃতীয় হলে 2, এক করে করে কম, তাহলে n তম পদ কত হবে? এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে গুণোত্তর ধারার সাধারণ পদ। তাহলে বলতেছে পঞ্চম পদ, পঞ্চম পদ কত হবে? এ আর টু দি পাওয়ার তাহলে 4, 5 এর চাইতে 1 কম, এটা দেওয়া আছে 32। আর অষ্টম পদ এ আর টু দি পাওয়ার 7, এটা দেওয়া আছে 256। এখন আমি যদি এই বড়টাকে যদি ছোটটা দিয়ে ভাগ করে দেই, তাহলে এ আর টু দি পাওয়ার 7 কে যদি এ আর টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করে দেই, তাহলে 256 ডিভাইডেড বাই 32, এ কাটা, তাহলে আর টু দি পাওয়ার 7 কে আর টু দি পাওয়ার 4 দিয়ে যদি ভাগ করেন, তাহলে আর টু দি পাওয়ার 3 থাকতেছে।
আর এখানে 32 দিয়ে 256 ভাগ করলে 8 থাকতেছে, তাহলে আর ইকুয়াল হচ্ছে 2। এটাই হচ্ছে সমাধান। স্লোলি করালাম এইটা। এবারে এইটা আমরা দেখি, না হাফ না, 2 হবে, 2 হবে, হাফ কিন্তু না। একটি সমান্তর ধারার চতুর্থ পদ আর হচ্ছে 12তম পদের যোগফল 20, ওই ধারার প্রথম 15টি পদের যোগফল কত? চিন্তা করেন, সমান্তর ধারা মানে সমান অন্তরের ধারা, নির্দিষ্ট একটা সংখ্যা বারবার যোগ হইতে থাকবে, তার মানে বা বিয়োগও হইতে পারে। সমান্তর ধারা যদি প্রথম পদ যদি এ হয়, তাহলে সমান্তর ধারা দ্বিতীয় পদ হবে এ প্লাস ডি। এই ডিটা হচ্ছে আমার সমান অন্তর, যে অন্তরে বাড়বে। তাহলে তৃতীয় পদ কি হয় ভাই? এ প্লাস 2ডি। তাহলে চতুর্থ পদ আমার কি হবে? এ প্লাস 3ডি। তাহলে খুব সহজভাবে যদি আপনি তাকান, দেখেন চতুর্থর জায়গায় 3, তৃতীয়র জায়গায় 2, তাহলে এনতম পদ কি হবে? এনতম পদ হবে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এন এর চাইতে 1 কম। তাহলে বলতেছে চতুর্থ পদ, তার মানে এ প্লাস 3ডি, এইটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমার চতুর্থ পদ এইটা, আর হচ্ছে আমার কি এ প্লাস 3ডি, আর 12তম পদ কি হবে? এ প্লাস হচ্ছে 11ডি। এখন বলতেছে এই দুইটার যোগফল 20, তার মানে যোগ করে দিলাম, এটাকে 20 লিখে দিলাম। তাহলে এ আর এ, 2a, 3 আর 11, 14d ইকুয়াল 20। এখন যদি 2 কমন নিয়ে আমরা ভাগ করে দিই, তার মানে a প্লাস 7d ইকুয়াল হচ্ছে আমার কত? 10। বুঝতে পারলেন কিনা? এই হচ্ছে আমাদের এই ডাটাগুলা থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি। এরপরে বলতেছে ওই ধারার 15টি পদের যোগফল কত? এখন সমান্তর ধারার যোগফল আমি কিন্তু দেখিয়েছিলাম ক্লাসে, যদি এখন মাথায় না থাকে আপনাদেরকে, তাহলে একটু লিখে নেন। n ডিভাইডেড বাই 2, n-তম n সংখ্যক সমান্তর ধারার যোগফল n ভাগ 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সূত্র আমি যদি ভুল না করি এটাই হচ্ছে সূত্র। তাহলে এখানে যদি আমরা 15তম, তাহলে 15 ডিভাইডেড বাই 2, এখানে 2a প্লাস 14d, 2a প্লাস 14d, n মাইনাস 1d, তাহলে 14 মাইনাস 15 মাইনাস 1, 14। এবার 15 ডিভাইডেড বাই 2, আপনি যদি এখান থেকে 2 কমন নেন, তাহলে a প্লাস 7d, এই 2 2 কাটা, তাহলে 15 গুণন a প্লাস 7d এর ভ্যালু হচ্ছে 10। তাহলে 150 হচ্ছে আমার আনসার। স্লোলি কিন্তু বুঝালাম, আপনাকে কিন্তু গতি বাড়াতে হবে। এই 100 বলতেছে, আল্লাহ ইন্নালিল্লাহ। 150 হচ্ছে আনসার, 150 হচ্ছে আনসার। 15 আছে এখানে, 15 আছে। দেখছেন, আপনারা যখন উত্তর দেন সবাই একই ভুল করেন। একই ভুল কিন্তু সবার হচ্ছে। একই ভুল সবার হওয়ার কারণটা কি? মাঝে মাঝে আমাকেও কনফিউজ করে দেন। ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো রয়েছে, তাদের গুণফল কত? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 4টা। কি? 2, 3, তারপরে 5 আর 7। এদের গুণফল 3 দুগুণে 6, 5 ছক 30, 3 7 21, 210। তো এগুলো জাস্ট দেওয়া হচ্ছে আপনার যেন খুব সুসংগঠিত হন এবং এগুলো পরীক্ষায় আসে। এটা ছাড়া মনে করেন যে আসলে দিতাম না। কঠিন বলতেছে, কঠিন। কঠিন কারণে ভুল হচ্ছে নাকি? পিডিএফ তো দেওয়া হয়, গ্রুপে পিডিএফ দেওয়া হয়, মাথায় কাজ করে না। এখন কি মাথায় কেন কাজ করতেছে না? বিকেল বেলার জন্য নাকি? তাড়াতাড়ি করতে গেলে ভুল হয়ে যায়, তাড়াতাড়ি করতে গেলে ভুল হয়ে যায়, কিন্তু যেটা ভুল হচ্ছে ক্লাস শেষে আমি যখন পিডিএফ দিয়ে আবার করতে যাবেন, ভুল হওয়াটা যখন দ্বিতীয়বার করবেন আর ভুল হবে না, ওইটা সবসময় মনে থাকবে। ঠিক আছে? 3টি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুটির গুণফল 91, আর শেষ দুটির গুণফল। কোনো সময় ওই 3টি মৌলিক সংখ্যা বের করতে যাবেন না, অপশন টেস্ট করবেন। প্রথম দুইটির গুণফল 91 হতে হবে, দ্বিতীয়টা 143 হতে হবে। প্রথম দুইটা 7 11, 7 11 কত? 77 হবে না, এইটা উত্তর হবে না। 11 আর 13 143 হবে না। 7 13 91 মিলে গেছে, আর পরেরটা হচ্ছে 11 আর 13 143 মিলে গেছে। গ নাম্বার হবে আনসার। বুঝতে পারছেন?
তো এটা দিয়ে কিন্তু আমি আপনাকে বলতেছি ম্যাথ কিভাবে মানে কোনটা অপশন টেস্ট করবেন এটাও কিন্তু আপনার জন্য খুবই জরুরি। না হলে পরীক্ষার হলে যে একটা বড় ম্যাথ বড় ম্যাথ আসছে যেটা অপশন টেস্ট করে আপনি 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে করতে পারবেন, কিন্তু অঙ্ক করতে গেলে 4 থেকে 5 মিনিট লাগবে, আপনি অঙ্ক করতে গেছেন। তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যা 3 গুণ অপেক্ষা 40 কম। দেখেন তিনটা জোড় ক্রমিক সংখ্যা, তাহলে জোড় আমি ধরি প্রথম সংখ্যাটা x, তারপরে এটা x প্লাস 2, তারপরে এটা x প্লাস 4। ক্রমিক সংখ্যা যেহেতু বলতেছে, ক্রমিক সংখ্যা জোড় সংখ্যা মানে একটা থেকে আরেকটা ডিফারেন্স 2 2 করে করে ক্রম যদি মেনটেন করে। এখন বলতেছে ছোট সংখ্যাটা, তার মানে x এইটা হবে বড় সংখ্যাটা আছে এই যে বড় সংখ্যা x প্লাস 4 এইটার 3 গুণ, এর 3 গুণ অপেক্ষা 40 কম। তাহলে আমরা তাই লিখে দিলাম x ইকুয়াল 3x প্লাস 3 4 12 মাইনাস 40। এবার আমরা যদি কাজ করি এই x কে ওই পাশে নিয়ে যাই, তাহলে 3x থেকে এই x বিয়োগ করলে 3x মাইনাস x, আর এই জিনিসগুলো এই পাশে আসলে 28। তাহলে মানে 40 থেকে 12 বিয়োগ করলে 28 হয়, সেই হিসাব থেকে এখান থেকে হচ্ছে আমার 3x থেকে x বিয়োগ করলে 2x ইকুয়াল যদি 28 হয় তাহলে x ইকুয়াল 14 দিয়ে বলছে বৃহত্তম সংখ্যাটা কত। x ইকুয়াল যদি 14 হয়, 14 আর 2 16, তাহলে বড় সংখ্যাটা হচ্ছে 18। বড় সংখ্যাটা হচ্ছে 18। দুইটি সংখ্যার গুণফল 72, ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির অর্ধেক। তার মানে একটা x আর একটা 2x, বড় সংখ্যাটা 2x দ্বিগুণ ছোটটা x, এদের গুণফল হচ্ছে তাহলে 2x স্কয়ার 72, তাহলে x স্কয়ার ইকুয়াল কত হবে 36, তাহলে x ইকুয়াল কত হবে 6, x ইকুয়াল হচ্ছে 6। এই হচ্ছে আনসার। খুব দ্রুত করতে হবে এগুলা। দুটি সংখ্যার গুণফল 96, সংখ্যা দুটির যোগফল 22 হয়, তবে ছোট সংখ্যাটি কত। তাহলে আমার এখানে দুটি সংখ্যা a আর b ধরি, a b গুণফল হচ্ছে 96, যোগফল দেওয়া আছে হচ্ছে 22। তাহলে এখন ছোট সংখ্যাটি আমাদের a মাইনাস b এদের বিয়োগফলটা বের করতে হবে। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, a প্লাস b হোল স্কোয়ার 22 এর উপর স্কোয়ার মাইনাস 4ab, 22 এর উপর স্কোয়ার মানে 20 20 20 400, তাহলে আমাদের এখানে হবে 484। ইংরেজিতে করতেছে না বাংলা, ইংরেজিতে করতেছে। তাহলে 484 মাইনাস 4 গুণন এখানে কত 96 96, তাহলে 484 4 নং 36, 4 24 4 নং 36, তাহলে 384। তাহলে এখান থেকে বিয়োগ করলে কত 100, তাহলে এখান থেকে 100 একে রুট করলে কত হবে a মাইনাস b ইকুয়াল হবে তাহলে 10, তাহলে a প্লাস b ইকুয়াল 22, a মাইনাস b ইকুয়াল 10। এখন বলতেছে ছোট সংখ্যা, আমরা ছোট সংখ্যা বের করার জন্য একটা থেকে আরেকটা বিয়োগ করতে হয়, বড় সংখ্যা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে ছোট সংখ্যা, তাহলে 22 থেকে 10 বিয়োগ করলে 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 হচ্ছে আমার ছোট সংখ্যা। আর বড় সংখ্যা কত হবে 2, 22 আর 10 হচ্ছে আমার 32, তাহলে 16 হচ্ছে বড় সংখ্যা। এই হচ্ছে আমার সিস্টেম। আবার এটা করছে আর মহা মুশকিলে পড়লাম, দেখছেন কি যে করি আপনাদেরকে নিয়ে। একটা একটা হচ্ছে আপনার কত, একটা হচ্ছে 16 আর একটা হচ্ছে 8। আপনারা সরি, একটা হচ্ছে আপনার কত 16 আর আরেকটা হচ্ছে আমার কত 6, 6 16 96, 16 আর হচ্ছে 6 22। আপনার ওই 8 12 করতেছেন, 8 12 একটা 96 হয়, কিন্তু যোগ করলে 8 আর 12 যোগ করলে 20 হয়। সব একই রকমের ভুল করেন আপনারা। এই আমাকে সত্যি করে বলেন তো, যে সত্যি করে একটু বলবেন যে ভুলটা কি কারণে হয় একই রকম। প্রথমে যে অনেকে 8 দিছেন এটা কি কারণে। একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7, এই ম্যাথটা করবেন। একটি লব আর হর, উপরে যে থাকে সে হচ্ছে লব আর নিচে যে থাকে সে হচ্ছে হর। এখন লব আর হরের সমষ্টি 7 হইতে হবে, তাহলে 5 2 7 4 3 7 7 7 সবারই 7 আছে। এদের অন্তরফল মানে বিয়োগফল 3 হইতে হবে। তাহলে 5 আর 3 বিয়োগফল 3, তাহলে ক নাম্বার আনসার। 4 আর 3 1, এটা হবে না। 2 আর 5 বিয়োগফল কত, এই বিয়োগফল কিন্তু 3, 3 আর 4 এটা হচ্ছে -1। এবার কথা হচ্ছে এটাও তো 3 এটাও 3, এখন
যখন এরকম একটা অপশন পাবেন তখন আমাদের দেখেন এদের অন্তরফল, তাহলে এদের কাদেরকে মেনশন করতেছে, লব ও হর। তাহলে লব আগে আছে, হর পরে আছে, লব থেকে হর বিয়োগ করবেন, লব থেকে হর বিয়োগ করলে কিন্তু এইটাই আনসার আমার অন্তর 3 হচ্ছে, আর এটা কিন্তু -3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এজন্য তখন ক নাম্বারটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট, এ নাম্বার হবে আনসার, এ নাম্বার হবে আনসার। তিনজন পুরুষ ও 6 জন বালকের আয়ের গড় হচ্ছে 12 টাকা। তাহলে 3 আর 6 হচ্ছে 9 জন, 9 জন যদি 12 টাকা গড় হয় তাহলে সমষ্টি কত হবে, সমষ্টি হবে 9 গুণন 12, 8 বারং 96, 9 বারং হচ্ছে 108, তাহলে সমষ্টি 108 হচ্ছে। এখন একজন পুরুষের আয় 2 জন বালকের সমান, বড় মানুষ যে আয়টা করে একা 2 জনের কাজ করে ছোট মানুষের, তাহলে ছোট মানুষ 6 জন 2 দিয়ে ভাগ করলে 3 জন পুরুষের কাজ করতেছে। চিন্তা করেন, এই 6 জন বালক আসলে 3 জন পুরুষের সমান, তাহলে এই 3 জন পুরুষ আর এই 3 জন পুরুষ যোগ করলে কত হয়, 6 জন পুরুষের সমান মোট কাজ হচ্ছে। তাহলে এই যদি 6 জন পুরুষের যদি আপনারা এই মোট সমষ্টিকে 6 দিয়ে ভাগ করে দেন তাহলে কত হচ্ছে, 6 দিয়ে যদি আমরা ভাগ করেন 6 18, 18 ওভারে হচ্ছে 108 বল, তাহলে 18 টাকা করে হচ্ছে প্রত্যেকটা বড় মানুষের, 18 হচ্ছে প্রত্যেকটা বড় মানুষের ইনকাম। 6টি সংখ্যার গড়, দেখেন এই প্রশ্নটা, 6টি সংখ্যার গড় 30, এদের মধ্যে প্রথম চারটির গড়, তাহলে 6টার গড় যদি 30 হয় তাহলে 6টার সমষ্টিটা একটু বের করে নেই, 3 6 18, 180 হচ্ছে 6টার সমষ্টি। এখন 4টার গড় যদি 25 হয় তাহলে 4টার সমষ্টি 4 25 100, আর শেষের 3টার গড় যদি 35 হয় তাহলে 3 গুণন 35, শেষের 3টার যোগফল হচ্ছে 105। তাহলে প্রথম 4টা আর শেষের 3টা, তাহলে মোট যদি যোগ করে দেয় তাহলে 200 হচ্ছে 5 পাচ্ছি, কিন্তু কথা হচ্ছে এই 205 এখানে কিন্তু একটা রিপিট আসছে, কোনটা রিপিট আসছে বলেন চিন্তা করে, এই যে মোট সংখ্যা হচ্ছে 6টি, প্রথম 4টা মানে 4 নাম্বারটা, শেষ দিক থেকে আবার 3টা, তাহলে 4 নাম্বার চতুর্থ যে সংখ্যাটা আছে এই চতুর্থ সংখ্যাটা কিন্তু 2 বার আসছে, রিপিট আসছে, 2 বার আসছে, আর ওই সংখ্যাটাই আসলে বের করতে বলছে। তাহলে ওই সংখ্যাটা বের করার জন্য এই যে 2 বার আসার কারণে যত বেড়ে গেছে সমষ্টি থেকে, তাহলে আমি বিয়োগ করে দিলেই কিন্তু ওইটা বের হয়ে যাবে। 205 থেকে 180 বিয়োগ করলে যে 25 পাওয়া যায়, এইটাই আমার সেই চতুর্থ সংখ্যা, চতুর্থ সংখ্যার কারণেই আমার ওইটা বেড়ে গেছে। এগুলো হচ্ছে বোঝার ব্যাপার, বুঝতে পারছেন? তাহলে দেখবেন যে এগুলো খুব দ্রুত করতে পারবেন। 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যা, তাহলে প্রথম 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10। এখন বলতেছে এই জোড় সংখ্যাগুলোর গড় নির্ণয় কত, 2 আর 4, 6 6 12, 12 আর 8 হচ্ছে 20, আর হচ্ছে 10 এ 30, তাহলে মোট 5টা, তাহলে 6 করে। নট ওই শর্টকাট কিছু অ্যাপ্লাই করতে যাবেন, এইগুলা সিম্পল, এইগুলা এমনিই খুব দ্রুত বের করতে পারবেন, ঠিক আছে? এগুলার জন্য আলাদা শর্টকাট মানে মাথার মধ্যে জাঙ্ক মানে ওই ইয়ে করার দরকার নাই, স্প্যাম জাতীয় হচ্ছে ভ্যালু দিয়ে মনে করেন যে গার্বেজ মানে বেশি রাখার কোনো দরকার নাই। একজন ব্যাটসম্যান প্রথম 3টি টি20 খেলায় 82, 85, 92 রান করে, চতুর্থ খেলায় কত রান করলে, বাংলাদেশে এরকম ব্যাটসম্যান আসলে নাই, তাদের গড় হচ্ছে 87 হবে, ঠিক আছে? এখন এ জাতীয় চতুর্থটাকে আমরা এক্স ধরে নিয়ে করতে পারি, যে 82, 85 প্লাস 92 প্লাস এক্স ডিভাইডেড বাই 4, এইটা হবে 87, এটা কিন্তু বলেছে, এভাবে আপনি এক্স এর ভ্যালু বের করতে পারেন। কিন্তু এটা আরো চিন্তা করে চোখ দিয়ে দেখে আমি করতে পারি, সেটা হচ্ছে 92 87 থেকে 5 বেশি, তাহলে এখানে আমি 5, এই 5 থেকে আমি 85 27 থেকে 2, তাহলে 3 আর অবশিষ্ট থাকতেছে 82 আর 3 এ 85, তাহলে এখানে গ্যাপ থাকতেছে 2, চতুর্থটাতে এই 2 গ্যাপটা পূরণ করতে হবে, তাহলে 87 আর 2 এ 89, ঠিক আছে? এইভাবে আপনি খুব সহজেই বের করে ফেলতে পারেন, আর না হলে এইভাবে আপনারা বের করবেন, মানে যেটা আপনার হচ্ছে ইচ্ছা, যেটা আপনার ইচ্ছা সেইটা আপনি করবেন। আমি শুধু আপনাকে প্রসেসটা দেখাই দিচ্ছি যে কিভাবে আপনি চিন্তা করবেন সেইটা। একটি ক্রমিক সমানুপাতির প্রথম ও তৃতীয় রাশি 4 হচ্ছে ও 16 মধ্য সমানুপাতি। দেখেন মধ্য সমানুপাতে আমি কিন্তু দেখিয়েছি, এগুলা সব এখন কমন, রুট ওভার এসি,
তাহলে প্রথমটা এ হচ্ছে 4, সি হচ্ছে 16, তাহলে 4 16 64, তাহলে 8 8 এ 64, 8 হচ্ছে আপনার আনসার। মধ্য সমানুপাতি, বলেন দেখি কে কে পারছেন? আমার সমাধান না দেখে কে কে পেরেছেন এটা বলেন। তারাই পারবেন যারা হচ্ছে ক্লাসগুলা করেছেন, না হলে এইটা আসলে খুব ভালো মানে প্রস্তুতি ছাড়া এটা আসলে পারবেন না। ওকে, এই প্রশ্নটা একটু দেখবেন। ক খ গ একটি কাজ যথাক্রমে 20 24 30 দিনে করতে পারে। তার মানে ক 20 দিনে করতে পারে, খ 24 দিনে, 30 দিনে করতে পারে। তারা একত্রে 6 দিন কাজ করছে, দিয়ে মুড সুইং হয়েছে, গ্যাঞ্জাম লাগছে, দুইজন যুক্তি করে চলে গেছে। খ আর গ এই দুইজন চলে গেছে, তারপরে বলতেছে বাকি কাজ ক একা আর কত দিনে সম্পন্ন করতে পারে। ঠিক আছে, এখন এটার জন্য আমি একটা শর্টকাটই শেখাই। এর আগে তো আমি লং এ দেখিয়েছি বা শর্টও দেখেছি, আজকে একটু শর্টেই শুরু করি। এগুলা সব সময় করবেন, এই যে দুইজন থাকুক বা তিনজন থাকুক, তারা যত দিনগুলো লাগে এইগুলার চোখ বন্ধ করে লসাগু বের করবেন। তাহলে 20 24 আর 30, এদের লসাগুটা আসলে কত? 20 24 আর 30 এর লসাগু 120। কিভাবে বের করবেন? এই যে 20 24 30 2 দিয়ে যদি ভাগ করেন, 10 12 15, 2 দিয়ে আবার করতে পারবেন, 5 6 15, তারপরে 2 দিয়ে পারবেন না, 3 দিয়ে করেন, 3 দুগুণে 6, 3 5 15, তারপরে 5 দিয়ে যদি করেন, 5 একে 5 2, 5 একে 5, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 এ 40, 3 40 এ 120, সবগুলা গুণ করলে এই হচ্ছে 120 দেখালাম। আচ্ছা, তাহলে এই যে লসাগু যেটা আসবে, এই এত ইউনিট হচ্ছে আমার মোট কাজটা, এটা মাথায় রাখবেন। তার মানে মোট কাজ হচ্ছে এত ইউনিট। তাহলে এই 120 ইউনিট কাজ ক করতে পারে 20 দিনে। তাহলে ক ক যদি 20 দিনে, যদি আপনি 120 ইউনিট মোট কাজ 20 দিনে করতে পারে, তাহলে 120 কে 20 দিয়ে ভাগ করলে ক হচ্ছে প্রতিদিনে 6 ইউনিট করে কাজ করতে পারে, 6 ইউনিট পার ডে। খ 120 কে যদি আপনি 24 দিয়ে ভাগ করেন, তাহলে 5 ইউনিট পার ডে, খ প্রতিদিনে 5 ইউনিট করে কাজ করতে পারে। গ তাহলে কত হবে? 30 দিয়ে ভাগ করলে 4 ইউনিট পার ডে, এটা হচ্ছে গ করতে পারে। চিন্তা করে দেখেন, ক 6 ইউনিট কাজ করে, খ 5 ইউনিট কাজ করে, গ 4 ইউনিট কাজ করে, 5 4 9 15, এরা একদিনে 15 ইউনিট কাজ করে। তো এই তিনজন, এরা মোটামুটি ভালোই ছিল সম্পর্ক, একসাথে 6 দিন কাজ করছে। তাহলে 6 দিনে এরা কাজ করবে 6 15 90 ইউনিট। দিয়ে গ্যাঞ্জাম করছে, গ্যাঞ্জাম করে খ আর গ চলে গেছে, দিয়ে বলছে তুই পারলে কর, না পারলে নাই। তো ক এখন কাজটা মনে করছে শেষ করবে। তাহলে কাজ কিন্তু 90 ইউনিট হয়েছে, কাজ আরো বাকি আছে। 120 থেকে 90 বিয়োগ করলে 30 ইউনিট কাজ এখনো বাকি আছে। এখন বলতেছে ক আর কত দিনে এই কাজটা সম্পন্ন করবে। তাহলে ক প্রতিদিনে 6 ইউনিট কাজ করতে পারে, কাজ বাকি আছে আরো 30 ইউনিট, 6 দিয়ে ভাগ করলে এখনো তার 5 দিন সময় লাগবে। এটা হচ্ছে আপনি খুব সুন্দর করে করে ফেলতে পারেন। ঠিক আছে, ওকে। তাহলে এটাই হচ্ছে প্রসেস। এবার দেখেন 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 48 কিলোমিটার। ওই ট্রেন, ওই ব্রিজ আর ট্রেন, আজকে কিন্তু তৃতীয় দিনে আমরা ব্রিজ ট্রেন, তার মানে এই ব্রিজ ট্রেন নিয়ে অনেকের গ্যাঞ্জাম হয়। এখন কিন্তু যারা ধারাবাহিক ক্লাস করবেন তাদের আর গ্যাঞ্জাম থাকবে না। একটু সেতু অতিক্রম করে, তাহলে 48 কিলোমিটার পার আওয়ার, এত কিমি পার ঘন্টা, এটাকে মিটার পার সেকেন্ডে যদি নিয়ে যান, তাহলে 48 সাথে 1000 গুণ হবে আর নিচে 3600 দিয়ে ভাগ হবে। এবার যদি আমরা করি, এই একটা শূন্য একটা শূন্য, দুইটা শূন্য কেটে দিছি, তাহলে 5 দিয়ে কাটলে এখানে 5 আর এখানে কাটলে 18। এইবার যদি আমরা কাটি, এবার যদি আর কাটি, তাহলে এবার যদি ওই কাটার আগে আমরা আরেকটু হচ্ছে, আমরা এখানে কাটতে পারি কত দিয়ে? 48, আর হচ্ছে 12 দিয়ে কাটতে পারি, 4 12 48, 3 12 36, তাহলে 12 দিয়ে কাটলে 3। তাহলে এই 4 10 40 আর নিচে আছে 3, এর বেগ এত মিটার পার সেকেন্ড। ওই ট্রেনের বেগ হচ্ছে 40/3 মিটার পার সেকেন্ড। ট্রেনটা সময় নিছে 21 সেকেন্ড ওই সেতু অতিক্রম করতে। তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে?
অতিক্রান্ত দূরত্ব হবে এই যে বেগ, আমরা জানি দূরত্ব দূরত্ব ইকুয়াল বেগ গুণন সময়, কারণ বেগ ইকুয়াল দূরত্বকে সময় দিয়ে ভাগ। তাহলে একে সময় লাগছে 21, কাটলে 7, তাহলে 4 7 28, 280 মিটার। চিন্তা করে দেখেন, সেতু যে অতিক্রম করছে, অতিক্রম করতে তার 280 মিটার যাওয়া লাগছে, এর মধ্যে 100 মিটারই তার হচ্ছে ট্রেন। তাহলে 280 থেকে যদি 100 আমি বিয়োগ করে দেই, তাহলে 180 মিটার হচ্ছে আমার সেতুর দৈর্ঘ্য। ইয়েস, উল্টাপাল্টা উত্তর দিয়ে না, যারা উত্তর দিচ্ছেন ঠিক করে নেন। 260 বলতেছেন, হ্যাঁ তারা ঠিক করে নেন। দুইটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 6, দুইটা ধনাত্মক সংখ্যার পার্থক্য 6, এদের বর্গের পার্থক্য 108, সংখ্যা দুইটির যোগফল কত? তাহলে একটা সংখ্যাকে x ধরেন আর একটা x প্লাস 6 ধরেন, যেহেতু তাদের পার্থক্য 6 বলতেছে, তাহলে আমি এত চিন্তাই করব না ভাই, একটা x একটা x প্লাস 6, মানে টাইম বেশি চিন্তাই করবেন না ভাই, বলছে পার্থক্য 6, একটা x ধরেন একটা x প্লাস 6 ধরেন। তাহলে একে বর্গ করলে x স্কয়ার হয়, আর একে বর্গ করলে x স্কয়ার প্লাস 6, 6 দুগুণ 12x প্লাস 6 6 36 হয়। a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফেলে দেন, সহজ। এখন এদের বিয়োগফল কত হবে? এদের বর্গের অন্তর, এই যে বর্গ করছি এদের অন্তর মানে একটা থেকে আরেকটা বিয়োগ, তাহলে x স্কয়ার প্লাস 12 প্লাস 36 মাইনাস x স্কয়ার, তার মানে এটা থেকে এটা বিয়োগ করলাম, এটা বলতেছে 108 হবে, 108। ওকে, তাহলে x স্কয়ার কাটা, তাহলে এখানে 12x, তাহলে 12x ইকুয়াল তাহলে কত হবে? এই 36টার পাশে যে কি আমার কি হবে, এই 36টা আমাদের এই পাশে যদি যায়, তাহলে 36 108 থেকে বিয়োগ হয়ে যাবে, তাহলে আমাদের কত এখানে 72। তাহলে x ইকুয়াল তাহলে আমাদের কত হচ্ছে 6, x ইকুয়াল কত 6, 6 12 যেহেতু 72, x ইকুয়াল যদি 6 হয় তাহলে আরেকটা 6 আর হচ্ছে আরেকটা কত 12, কারণ 6 আর 6 হচ্ছে 12। এবার বলতেছে এদের যোগফল কত? তাহলে 12 আর 6 হচ্ছে 18 তাদের যোগফল, 18 তাদের হচ্ছে যোগফল, একটা 12 একটা 6। ইয়েস, এটা আমার আগে আপনারা করে ফেলছেন, আমি ওই যে অনেকে ধীরে বলতেছেন ধীরে করতেছি, রিল্যাক্সে, ঠিক আছে। এবারে আসেন শর্টকাটে, এটা শর্টকাটে করবো, এটা আর কিন্তু আজকে আর লং কাটে করবো না, এটার জন্য প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে স্কোয়ার বের করতে বলছে, তাহলে 3 স্কোয়ার প্লাস 2, তাহলে 9 প্লাস 2 11 হচ্ছে আনসার। এটার জন্য বলে দিলাম, ব্যাকে গত ক্লাসের দেখেন ব্যাখ্যা। এবারে এই প্রশ্নটাতে আমি একটু সময় নিব, এই প্রশ্নটা একটু সময় নিব, যেহেতু আমাদের অসীম পর্যন্ত যাচ্ছে ধারাটি অসীম পদের সমষ্টি বের করতে। এখন এই প্রশ্নটাতে দেখে আমরা এখনো শিওর না যে আসলে এটা কি ধারা, এটা কি সমান্তর ধারা নাকি এটা গুণোত্তর ধারা। এটা যদি গুণোত্তর ধারা হয় তাহলে এই যে সাধারণ অনুপাত আর এর ভ্যালু কত, চোখ দিয়ে দেখে তো বুঝতেই পারতেছি, একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস, সুতরাং সমান্তর ধারা হবে না, তাহলে অবশ্যই গুণোত্তর ধারা হবে। তাহলে এই রেশিওটা কত? তাহলে রেশিও বের করতে গেলে আমাদেরকে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ বের করতে হবে। তাহলে দ্বিতীয় পদ কত দেওয়া আছে? দ্বিতীয় পদ -1/6, আর প্রথম পদ দেওয়া আছে 1/4, তাহলে -1/6 1/4, 4 উপরে 1 নিচে কাটাকাটি করলে 2/3 -2/3। এখন এটাই সঠিক গুণোত্তর ধারা কিনা তখন এটা আমি আরেকবার চেক করে নিব পরের দুইটা দিয়ে। তাহলে আর ইকুয়াল আমি আবার দেখব চেক করে তৃতীয় পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ, যে আসলে ঠিকই এক্সিস্ট করতেছে কিনা সঠিকভাবে। তাহলে তৃতীয় পদ দেওয়া আছে 1/9 আর দ্বিতীয় পদ দেওয়া আছে 1/6 -1/6, তাহলে 1/9 গুণন -6/1, 3 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 3 তিরিক্ষা 9, সো -2/3। এই যে এখানেও আর -2/3, এখানেও আর -2/3, তার মানে এইটা আসলে এক্সিস্ট করতেছে, এইটাই আসলে ঠিক। এবার যদি এটা গুণোত্তর ধারা বুঝতে পারলাম, অসীম সংখ্যক গুণোত্তর ধারা সমষ্টি ইকুয়াল a ডিভাইডেড বাই 1 মাইনাস r, সূত্রটা যাদের মুখস্থ নাই তারা হচ্ছে লিখে নেন। এই a মিন্স হচ্ছে প্রথম পদ, a হচ্ছে আমার প্রথম পদ, তাহলে প্রথম পদ হচ্ছে 1/4, আর 1 মাইনাস r, তাহলে মাইনাস r এর ভ্যালু 2/3। এখান থেকে তাহলে আমরা ক্যালকুলেশন করলে কি হয়, 1 মাইনাস মাইনাসে প্লাস 2/3, তাহলে এটা একটু উপরে নিয়ে আসি যেহেতু জায়গা কম,
তাহলে উপরে আছে 1/4 আর নিচে আমার 3 লসাগু, তাহলে 3 যোগ 2, তাহলে 1/4, 3 উপরে 3 যোগ 2 5, তার 4 5 20, তাহলে 4 5 20 আর উপরে 3 1 3, তাহলে 3/20 হচ্ছে আনসার খ নাম্বার 3/20। যারা যারা পেরেছেন এইটা আসলে তারা আগে থেকেই পারেন, তাদের ম্যাথের অবস্থা ভালো, এটা আমি স্বীকার করতেই হবে, কারণ এইটা আজকে প্রথম দিন এবং এই জন্য আপনাদেরকে বুঝালাম যে আর এর মানটা আমাদের কিন্তু খেয়াল করতে হবে। মানে নতুন একটা প্রশ্ন দেখলে আগে আর ঠিক করে নেবেন যে আরটা সঠিক, এটা আসলে গুণোত্তর ধারা কিনা ফিক্সড হয়ে নিতে হবে, তারপরে ম্যাথটা হচ্ছে করবেন। এবারে আসেন a কিউব মাইনাস 21a মাইনাস 20 রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোনটি? এটাও আমাদের দীর্ঘদিন ধরে এরকম ম্যাথ সমাধান করতেছি। উৎপাদক হওয়া মানে যেমন এইটা একটা উৎপাদক হবে, তখন আমি x এর ভ্যালু 2 বসাবো, দিয়ে দেখাবো এই ভ্যালুটা x এর ভ্যালু এর ভ্যালু 2 বসাবো, এর ভ্যালু 2 বসিয়ে দেখবো যে আমার এইটার ভ্যালু 0 আসতেছে কিনা। যদি 2 বসাই তাহলে 8 না 0 আসবে না, দেখেই বোঝা যাচ্ছে। এইটা আমার উৎপাদক হবে, তখন আমার এর ভ্যালু -1 বসায় দেখতে হবে 0 আসে কিনা। আমি যদি এর ভ্যালু -1 বসাই তাহলে এখানে -1 প্লাস এখানে 20, এখানে -20, তাহলে -20 প্লাস 20 কেটে যে 0 হয়ে যাচ্ছে। সুতরাং খ নাম্বার হবে আনসার। কারণ কোনো একটা রাশির একটা উৎপাদক হইতে গেলে ওই উৎপাদক ইকুয়াল 0 ধরতে হবে, তার মানে a+1 ইকুয়াল 0 ধরে এর যে ভ্যালু আসে এই ভ্যালুটা আমি বসায় রাশিটাতে বসালে আমার ভ্যালুটা 0 হইতে হবে, তাহলেই হচ্ছে আমার কি হবে, তাহলেই হচ্ছে এইটা একটা উৎপাদক হবে। সমীকরণের মূলদ্বয়, দেখেন সমীকরণের মূলদ্বয় এইটার জন্য দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কাকে বলে? দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ কাকে বলে? দ্বিঘাত সমীকরণ বলে যার সর্বোচ্চ ঘাত x এর উপর 2 থাকে। দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার মানে সাধারণ দেখতে যেমন হবে, দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার x² প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এই দ্বিঘাত সমীকরণের সমাধান x হবে শ্রীধর আচার্য, ভারতীয় গণিতবিদ শ্রীধর আচার্য যে সমাধানটা দিয়ে গেছে সেটা হচ্ছে -b প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এবার একটু চিন্তা করে দেখেন x² x এর ঘাত যেহেতু এখানে 2 আছে, x এর ঘাত 2 থাকা মানে সমাধান হবে দুইটা, x এর দুইটা ভ্যালু পাবো, একটা x1 একটা x2। তাহলে x1 আর x2 এর জায়গাতে চেঞ্জ কি কারণ হবে? এতটুক তো দুইটারই সেম, একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে, তাহলে প্লাস যখন হবে তখন একটা ভ্যালু পাবো, মাইনাস যখন হবে তখন একটা ভ্যালু পাবো। তাহলে এই যে x1 আর x2 কে আলাদা কে করতেছে? আলাদা করতেছে রুটের নিচে যে আছে b² মাইনাস 4ac, এ আলাদা করতেছে। এজন্য এ যেহেতু আমাদের দুইটা সমাধানকে আলাদা করতেছে, দুইটা মূলকে আলাদা করতেছে, এজন্য এ যেহেতু দুইটা মূলকে আলাদা বা পৃথক করতেছে, এজন্য একে বলা হয় পৃথায়ক। এজন্য একে কি বলা হয়? পৃথায়ক। বা এ যেহেতু নিশ্চিত করতেছে যে আমার মূলগুলা কেমন হবে, এজন্য এর আরেকটা নাম আছে যেটাকে বলা হয় নিশ্চায়ক। ঠিক আছে, তো পৃথায়ক বা নিশ্চায়ক যেটাই আপনি বলেন না কেন, এইটার উপরে ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিতে পারবো আমার যে মূল আছে মূল দুইটা কি ধরনের হবে, এটা কি বাস্তব হবে নাকি অবাস্তব হবে, বাস্তব সমান হবে নাকি অবাস্তব অসমান হবে, এই জাতীয় জিনিসটা এবার আমরা একটু চিন্তা করি। দেখেন রুটের নিচে যদি শূন্য থাকতো, এই রুটের নিচে যদি শূন্য থাকতো তাহলে কি প্লাস মাইনাস কিছু থাকতো? রুটের নিচে শূন্য থাকা মানে x1 হবে -b/2a, x2 হবে -b/2a। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারতেছি কি, এখান থেকে সিদ্ধান্ত নিতে পারতেছি এক নাম্বার যে b² মাইনাস 4ac ইকুয়াল যদি শূন্য হয় তাহলে তাহলে আমার কি হবে, মূলদ্বয় সমান হবে। লিখে নেন, তাহলে কি হবে, মূলদ্বয় সমান হবে। আর মূলদ্বয় সমান হওয়া মানে এই যে রাশিটা যেটা থাকবে এটা একটা পূর্ণবর্গ রাশি হবে। মূলদ্বয় সমান হওয়া মানে রাশিটি পূর্ণবর্গ হবে। তার মানে সূত্রে ফেলা যাবে, সূত্রে ফেলা যাবে। 2 নাম্বার, যদি b² মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, চিন্তা করেন এই রুটের নিচে যদি আমার ধনাত্মক সংখ্যা থাকে, গ্রেটার দেন 0 মানে ধনাত্মক সংখ্যা, তাহলে গ্রেটার দেন যদি 0 হয় তখন প্লাসের জন্য একরকম আমি x1 পাবো, মাইনাসের জন্য আরেকটা x1 পাবো, x2 পাবো। তাহলে দুইটা আলাদা আলাদা সমাধান হবে এবং রুটের নিচে ধনাত্মক থাকা মানে মূলদ্বয় আমার কি হবে, বাস্তব হবে।
মূলদ্বয় কি হবে, বাস্তব হবে এবং অসমান হবে, এবং অসমান হবে। এবার একটু চিন্তা করে দেখেন 3 নাম্বার, যদি বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, ভাই রুটের নিচে যদি নেগেটিভ কিছু থাকে, রুটের নিচে যদি নেগেটিভ 9 থাকে, তাহলে তো এটা অবাস্তব। আর মাইনাস, রুটের নিচে মাইনাস থাকা মানে আমরা আই স্কয়ার নিয়ে আসবো। প্রথম ক্লাসে কিন্তু আই স্কয়ারের ভ্যালু -1 দেখেছিলাম। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইমাজিনারি সাইড, তখন আমার হবে +-3i। তাহলে এই সংখ্যাটা কিন্তু হয়ে গেল কি, অবাস্তব সংখ্যা। তাহলে এটা যদি লেস দেন 0 হয়, তাহলে মূলদ্বয়, মূলদ্বয় কি হবে, মূলদ্বয় হবে অবাস্তব, মূলদ্বয় হবে অবাস্তব ও অসমান, অবাস্তব ও অসমান। তাহলে একবার চিন্তা করে দেখি তো, এই সমীকরণের মূলদ্বয় কেমন হবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার বি। আমরা যদি এবার দেখি, এই এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, বি মানে বি এর ভ্যালু -7, আর সি হচ্ছে আমার -4, কারণ আমার এই যে সাধারণ রূপে কিন্তু সব প্লাস। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু কত হবে, বি স্কয়ার -7 বি স্কয়ার করলে 49, -4 গুণন এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 6, আর মাইনাস সি এর ভ্যালু -4, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 49 প্লাস সামথিং, আমি গুণই করব না, দিয়ে বুঝতেছি এইটা আমার জিরোর চাইতে বড়, আর জিরোর চাইতে বড় হলে বাস্তব অসমান। তাহলে খ নাম্বার হচ্ছে আনসার। এটা আরেকবার দেখবেন, আমি কিন্তু অনেক সময় নিয়ে বুঝিয়েছি, এটা বুঝতে পারবেন, ঠিক আছে। উৎস দেবনাথ বলতেছেন এইটা মাথার উপর দিয়ে যাওয়ার কথা না। এবার দেখেন, এই রিলেটেড আরো প্রশ্ন রেখেছি, সমীকরণে মূলদ্বয় সমান হওয়ার শর্ত কি। সমীকরণে মূলদ্বয় সমান হবে যদি বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হয়, আর যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বাস্তব অসমান, অসমান, আর লেস দেন 0 হলে অবাস্তব অসমান, ঠিক আছে। দেখেন এই সমীকরণের মূল দুইটি, আরেকটি, এই সমীকরণের মূল দুইটি কেমন হবে, তাহলে বের করেন দ্রুত, ঠিক আছে। এই সমীকরণের মূলদ্বয় কয়টা হবে, এটা এর ভ্যালু কত, এর ভ্যালু 1। আমি কার সাথে কম্পেয়ার করব, এই সমীকরণকে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে কম্পেয়ার করব। এটার সাথে কম্পেয়ার করলে এ এক্স স্কয়ারের সাথে কি আছে, 1 আছে, তাহলে এ ইকুয়াল 1। এক্স এর সাথে কি আছে, -3 আছে, তার মানে বি এর ভ্যালু -3, আর হচ্ছে সি ইকুয়াল কত, কত হবে, +2 হবে। এবার আমরা যেটা দেখব, বি স্কয়ার -4ac, তাহলে বি হচ্ছে -3, বি স্কয়ার করলে হচ্ছে 9, -4, এ হচ্ছে 1, তারপরে সি হচ্ছে 2, 4 দুগুণে 8, 9 থেকে 8 বিয়োগ করলে 1। তাহলে 1 কি জিরোর চাইতে বড় না ছোট, অবশ্যই 1 জিরোর চাইতে বড়, আর জিরোর চাইতে বড় হলে বাস্তব ও অসমান হবে। তাহলে অবশ্যই মাথায় যেন এটা থাকে, যদি 0 হয় তাহলে আমার মূলদ্বয় সমান, পূর্ণ রাশিটা পূর্ণবর্গ, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে মূলদ্বয় বাস্তব অসমান, যদি লেস দেন 0 হয় তাহলে অবাস্তব অসমান। এই হচ্ছে আমাদের প্রসেস। এই দেখো, কুজন বলতেছে কি, সুজন ভাই বলতেছে বাস্তব ও সমান, ঠিক আছে, হবে না এটা, বাস্তব অসমান, এক আসতেছে তো। এবার দেখেন একটা ত্রিভুজ, ক্লাস প্রয়োজন আরেকবার একটু করবেন, মানে যে প্রশ্নগুলোতে একটু সমস্যা হচ্ছে, কোন ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ডক, কোণ দ্বয়ের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে বলে অন্তঃকেন্দ্র। আর আমার মধ্যমাগুলা যে বিন্দুতে মিলিত হয় সেটা ভরকেন্দ্র, মধ্যমাত্রয়। পরিকেন্দ্র হচ্ছে বাহুগুলার মধ্যবিন্দু যে বিন্দুতে, সেটা পরিকেন্দ্র, এগুলা কিন্তু অনেকবার আসছে। আর বহিকেন্দ্র কি হবে, বহিকেন্দ্র হচ্ছে এই যে বাইরের যে থাকবে, তাহলে ওর হচ্ছে আমাদের কি সমদ্বিখণ্ডক, এই বাহুর সমদ্বিখণ্ডক, এই কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দু ছেদ করে সেটা বহির্কেন্দ্র। তাহলে আমাদের এইটার আনসার হচ্ছে অন্তঃকেন্দ্র। ত্রিভুজের যে কোনো বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণদ্বয়ের সমষ্টি। তাহলে একটা যদি ত্রিভুজ হয়, এই ত্রিভুজের যে কোনো বাহুকে, এই বাহুকে বর্ধিত করলাম, তাহলে বহিস্থ যে কোণ হবে, এই বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ, দেখেন বহিস্থ কোণের সমষ্টি, এই যে আমি যদি বহিস্থ না করে এতটুক, এই এতটুক হচ্ছে 2 সমকোণ, তার মানে 2 সমকোণ, আর এখানেও হচ্ছে আমার কত, 2 সমকোণ। তাহলে
আমি এখান থেকে যদি এইটুক বিয়োগ করে দেই তাহলে এক সমকোণ গ্রেটার দেন এক সমকোণের চাইতে বড়, এখানেও কিন্তু এক সমকোণের চাইতে বড়। তাহলে অবশ্যই যে এই সমষ্টি যদি আমি করি তাহলে দুই সমকোণ অপেক্ষা বৃহত্তম হবে। আর তিনটা বাহুকেই বর্ধিত করলে যেটা পাওয়া যায়, তিনটা বাহুকে বর্ধিত করলে যেটা পাওয়া যায় ওটা কিন্তু প্রথম দিকের ক্লাসগুলোতে আমরা আসছি যে সব সময় 4 সমকোণ হবে। ওকে, ঘড়িতে এখন রাত 8টা বাজে, ঘড়িতে এখন রাত 8টা বাজে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণ কোনটি? তাহলে 8টা বাজে, ঘড়ি একটু চ্যাপ্টা হয়ে গেল। তাহলে আমাদের এই হচ্ছে আমার 12টা, এই হচ্ছে 6টা, এই হচ্ছে বিকাল 3টা, এই হচ্ছে আমার 9টা। চিন্তা করেন, তাহলে 6-এর পরে 7 থাকে, তারপরে 8 থাকে, 9-এর পরে 10 থাকে, তারপরে 11, তারপরে 12, 12-এর পরে 1 থাকে, তারপরে 2 থাকে, 3-এর পরে 4 থাকে, তারপরে 5 থাকে। চিন্তা করেন এই সেন্টারে কয় ডিগ্রি কোণ উৎপন্ন হয়? আমি সূত্র ছাড়া করতেছি। সেন্টারে এইদিকে 180 ডিগ্রি, এইদিকে 180 ডিগ্রি, তাহলে মোট কয় ঘন্টা থাকে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12টা ঘর আছে। এই 12 ঘর মিলায় 360 ডিগ্রি, তাহলে এক ঘর ইকুয়াল কত? 12 দিয়ে ভাগ করলে 3 12 36, 30 ডিগ্রি। তাহলে যখন 8টা বাজবে তখন আমার এই মিনিটের কাঁটা এখানে আর ঘন্টার কাঁটা 8-এর কাছে, তাহলে এক ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে 30 গুণন 4 120 ডিগ্রি। ঠিক আছে, এগুলা কিন্তু এমনিই খুব হয়ে যাবে। এখন আমি বুঝাই দিচ্ছি যে আপনি সমাধানটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 150 ও 100 মিটার। তাহলে 150 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 100 মিটার। বাগানের দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 10% বৃদ্ধি করলে নতুন ক্ষেত্রফল কত? আয়তাকার বাগানের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে কি বলেন তো? দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে বলেন তো, দৈর্ঘ্য বেড়ে গেছে, 150 ছিল, ওর 20% বাড়াইছি, 150 এর 10% হচ্ছে 15, তাহলে 20% আমি 2 দিয়ে গুণ করলে 30, তাহলে আমার দৈর্ঘ্য হয়ে যাবে 150 সাথে 30 যোগ করলে 180। এবার প্রস্থ দেখেন, প্রস্থ আগে ছিল 100, 100-র 10% মানে একটা শূন্য কাটা 10, তাহলে আগে ছিল 100, এখন হয়ে গেছে 110। তাহলে 18 আর 11 গুণ করলে 1 9 8, আর এই দুইটা শূন্য, তাহলে 19,800। 11 দিয়ে শর্টে গুণ করার কৌশল অবলম্বন করেছি, এটা অবশ্যই করবেন, আপনাদের শেখানো হয়েছে। এই যে 1000 প্রশ্ন সমাধান করতে গিয়ে আপনাদের কিন্তু অজস্র শর্টকাট করিয়েছে। আপনারা যদি যারা ক্লাস করেছেন, মানে আপনাদের প্রয়োজনে সবই শর্টকাট আমি দেখিয়েছি, ঠিক আছে? কোন শর্টকাট আমি প্রথম ক্লাসে না দেখে তৃতীয়টাতে দেখাইছি, কারণ এটার কারণ হচ্ছে যেন আপনি ওই লং কাটেও বুঝতে পারেন এবং শর্টকাটটাও যেন মাথায় নিয়ে আসতে পারেন, এবং শর্টকাট কিভাবে আসছে এরকম অনেকগুলা দেখিয়েছি। এই প্রশ্নটা দেখুন, a⁴, তারপরে a² + b², b⁴ = 3 এবং a² + ab + b² = 3 হলে 2a² + b² এর মান কত? এই জাতীয় ম্যাথের জন্য আমি অবশ্যই বলবো প্র্যাকটিস করা ছাড়া উপায় নাই, আপনি পারবেন না। বাসায় প্র্যাকটিস করলে আপনি বুঝছেন, ও হ্যাঁ এটা তো আপনার কমন পড়ছে, মানে টপিকটা একদম হুবহু কমন পড়া। তো দেখেন, a⁴, a² b² + b⁴ = 3 দেওয়া আছে। আপনি কিন্তু s⁴ কে স্কয়ার করতে পারেন, b⁴ কে b² তার উপরে হোল স্কয়ার করতে পারেন, আর ভিতরে যদি 2 a² + b² হইতো তাহলে সূত্র পড়ে যেত, কারণ a² + 2ab + b²। তো এইটা আমি সূত্রে ফেলতে গেলে আমার ভিতরে 2a² b² লাগতেছে, যেখানে আমার ভিতরে আছে a² + b²। তার মানে আমার আরেকটা a² + b², a² + b² এর সাথে আমি যদি আরেকটা a² b² এর সাথে যদি আরেকটা a² b² যোগ করি তাহলে হয় 2a² b²। তাহলে a² b² একটা ছিল, আপনি দুইটা লিখছেন, তাহলে অবশ্যই কিন্তু একটা a² b² মাইনাস করতে হবে, তাহলে ইকুয়াল 3। এই হচ্ছে আমাদের তাহলে সেম ঠিক থাকলো বিষয়টা। এবার আমি বামে সূত্র ফেলে দিলাম, a² + b² হোল স্কয়ার, আর এইটাকে ab হোল স্কয়ার ফেলে দিলাম। এবার দেখেন তো a² - b² এর সূত্র কিন্তু ফেলে দিতে পারি। তাহলে a² + b² এর সূত্র, a² - b² এর সূত্র হলে কি হবে? a² + b² + b²
মাইনাস বি। কোন সূত্রে ফেলছি? এই যে এই সূত্রে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটাতে ফেলছি। এই পুরোটা এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল 3। এবার মজার ব্যাপারটা দেখেন, এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা 3 দেওয়া আছে। দেখেন তো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কিন্তু আমরা 3 বসাই দিলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই মাইনাস এ বি মাঝে নিলাম, প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3। তাহলে 3 আর 3 উভয় দিক থেকে কেটে দিলে তাহলে থাকতেছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 1। তাহলে এইটা ইকুয়াল 3 দেওয়া আছে, আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল পেলাম হচ্ছে 1। এখন 2 স্কোয়ার আর বি স্কোয়ার পাওয়ার জন্য দেখেন তো, এইটা আর এইটা যদি যোগ করেন তাহলে এটা কেটে গেল, স্কোয়ার স্কোয়ার 2 স্কোয়ার বি স্কোয়ার 2 বি স্কোয়ার, আর 3 আর 1 4, তাহলে आंसर হবে 4। বুঝতে পারতেছেন? তো এই ম্যাথটা, পুরো ম্যাথটা যদি আপনার একবার বাসায় না করা থাকে, জীবন দশায় যদি না করেন, তাহলে পরীক্ষা হলে এটা পারবেন না। সবকিছু তো আর পরীক্ষা হলে পারা যায় না। একটি শ্রেণী কক্ষে প্রতি বেঞ্চে 4 জন করে বসালে 3টি বেঞ্চ খালি থাকে। 4 জন করে যদি বসান তাহলে 3টা বেঞ্চ খালি থাকে, একদম ফাঁকা। আবার যদি বেঞ্চে 3 জন করে বসান তাহলে 6 জন ছাত্র দাঁড়ায় থাকে। মহাবিপদ। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা আসলে কতজন? তাহলে আমরা যদি বলি, ধরি ছাত্র সংখ্যা x, তাহলে আমি যদি 4 জন করে বসাই, তাহলে মোট ছাত্র সংখ্যা যদি x হয়, একে যদি আপনি 4 দিয়ে ভাগ করেন, তাহলে এইটা হচ্ছে আমার যে কয়টা হবে সেই কয়টা বেঞ্চে সবাই বসে আছে। এরপরে আবার এর সাথে 3 যোগ করে দিলাম। কেন? কারণ আমার ছাত্র সংখ্যা x, সাপোজ ধরে নেন আমার 20 জন ছাত্র, তাহলে 20 জন ছাত্র প্রতি বেঞ্চে যদি 4 জন করে বসে, তাহলে মোট 5টা বেঞ্চ লাগবে তাদের বসতে। তাহলে 20 জন ছাত্র 4 জন করে বসে আছে প্রতি বেঞ্চে, 5টা বেঞ্চ লাগবে, আরো 3টা বেঞ্চ কিন্তু ফাঁকা আছে। তাহলে এইটা হবে আমার কি বেঞ্চ নাম্বার। এই যে বেঞ্চ সংখ্যা হচ্ছে কত? x মাইনাস 4, সরি x ভাগ 4 প্লাস 3। এবার পরেরটাতে যান, যে যদি আমি 3 জন করে বসাই তাহলে 6 জন আমার কি থাকে? দাঁড়ায় থাকে। তাহলে যে 6 জনকে দাঁড়ায় আছে ওদেরকে রুম থেকে বের করে দেন। তাহলে x মাইনাস 6, 6 জন দাঁড়ায় আছে ওদেরকে বের করে দেন। তাহলে x মাইনাস 6 জনকে যদি 3 দিয়ে ভাগ করেন তাহলেও কিন্তু আপনি ওই বেঞ্চ সংখ্যাই পাবেন। চিন্তা করে দেখেন যে ক্লাসরুমের মধ্যে ওই যে 6 জন যে আসলে এক্সট্রা ছিল ওদেরকে বের করে দেন, এবং বের করে দেওয়ার পরে যে কয়জন থাকতেছে ওকে যদি 3 দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু আপনারা বেঞ্চ সংখ্যা পেয়ে যাচ্ছেন। তাহলে প্রথম শর্ত অনুযায়ী এটা বেঞ্চ সংখ্যা, দ্বিতীয় শর্ত অনুযায়ী এটা বেঞ্চ সংখ্যা। তো বেঞ্চ সংখ্যা তো রুমের মধ্যে সমান, তাহলে প্রশ্ন মতে আপনি কিন্তু এই দুইটা সমান করে দিতে পারেন। x/4 + 3 = x - 6/3। যদি লসাগু করেন 4, x + 3 = 12, x - 6/3 করলে 3x + 3 = 36, 4x - 4 = 24। তাহলে 3x টা ওই পাশে গেলে x হয়ে যায়, 4x থেকে 3x বিয়োগ করলে x হয়, এটা এই পাশে নিয়ে আসলে 60। এই যে দেখেন x এর ভ্যালু 60 জন। এখন আপনি মিলায় নিতে পারেন। 60 জন যদি আপনার প্রতি বেঞ্চে যদি 4 জন করে বসান তাহলে 15টা বেঞ্চ লাগবে, এবং আরো 3টা, তাহলে 18টা বেঞ্চ আছে অবশিষ্ট। মোট বেঞ্চ হচ্ছে 18টা। আবার 3 জন করে যদি বসান তাহলে আমার কি হচ্ছে? তাহলে 6 জন আবার দাঁড়ায় থাকতেছে। তাহলে 18টা বেঞ্চে 3 18 54 জন বসতে পারবে, আর 6 জন দাঁড়ায় থাকবে, ওদেরকে বের করে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এইভাবে আপনি এই ম্যাথটা করে ফেলতে পারেন। এইরকম এইরকম কয়েকটা অঙ্ক আসে, মানে আসলে হার্ট অ্যাটাক না, হবে না। এইরকম ম্যাথ আসবে আপনার খুব কম। ধরেন একটা জায়গাতে আপনি নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন, বা 11 থেকে আপনার 20তম গ্রেড যেখানেই হোক না কেন, এরকম ম্যাথ আসবে 2 থেকে 3টা। তো এই ম্যাথগুলো আপনি পারবেন, অবশ্যই পারবেন প্র্যাকটিস করলে। কিন্তু 2 থেকে 3টা, তার মানে এগুলো না পারলে আপনার খুব বেশি পিছিয়ে যাবেন না, কিন্তু যারা এগুলো পারবে তারা অনেক লাভ দিয়ে আগে চলে যাবে। এটা মাথায় রেখেন।
এভারেজের চাইতে উপরে ওঠাটা একটু টাফ, এবং যারা এভারেজের চাইতে একটু উপরে উঠে যাবে এরা খুব দ্রুত, মানে ওরা অনেক শুরুর দিকে থাকে। আজকের দিনে লাস্ট প্রশ্ন, a মাইনাস সিক্স বাই এ ইকুয়াল যদি 1 হয় তাহলে একটু লসাগু করেন, এ লসাগু, তাহলে এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস সিক্স ইকুয়াল 1, তাহলে আর গুণ করলে এক্স স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার মাইনাস সিক্স ইকুয়াল এ। এবার এই এটাকে বাম পাশে নিয়ে আসেন, এক্স স্কোয়ার মাইনাস এ, আর এই সিক্সকে এই পাশে নিয়ে গেলে প্লাস সিক্স হয়ে যাচ্ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস এ ইকুয়াল সিক্স। এবার এখানে যদি আপনি বসান উপরে সিক্স, এই যে এ স্কোয়ার মাইনাস এ আছে, এ স্কোয়ার মাইনাস এ এর ভ্যালু হচ্ছে সিক্স, তাহলে সিক্স প্লাস ওয়ান, তাহলে সিক্স প্লাস সিক্স 6/7 হচ্ছে আনসার। তো এটাকেও আপনি কঠিনের মধ্যেও ফেলতে পারেন, আবার সহজের মধ্যেও ফেলতে পারেন। ম্যাথটা অ্যাকচুয়ালি সহজ, কিন্তু প্র্যাকটিস না থাকলে আপনার জন্য হয়ে যাবে কঠিন। এজন্য আপনার অবশ্যই প্র্যাকটিস করেন, মানে প্র্যাকটিস করতে হবে। মানে নিবন্ধনে এই জাতীয় ম্যাথ আসে না, আমি 11তম থেকে মানে হচ্ছে ওই যে 12তম বা 20তম বা 16তম গ্রেডের পরীক্ষার এক্সাম দিব না, তো এগুলা করবো না, এরকম কাজ করেন না। জাস্ট আমি অন্তত যে 1000টা প্রশ্ন করাচ্ছি এগুলা করান, মানে আমি কিন্তু দেখে দেখে সিলেক্ট করতেছি, যেগুলা করলে আপনি যে কোনো জায়গায় গেলে, আপনি আসলে প্র্যাকটিস করলে যে কোনো জায়গায় গেলে আপনার ম্যাথে কোনো প্রবলেম হবে না। তাহলে আজকে কিন্তু ক্লাস এখানেই শেষ হচ্ছে, আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। আরো আমাদের বাকি রয়েছে 90টি প্রশ্ন। আমরা কিন্তু 910টা প্রশ্ন সমাধান করে ফেললাম, আর 90টি প্রশ্ন রয়েছে, তাহলে 1000টি প্রশ্ন আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে আজকে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।